প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে ভয়ে ভয়ে ওয়াশরুমে ঢুকে গেল ছোঁয়া। বেশ কিছুক্ষণ বাদে সেখান থেকে বের হয়ে বিছানার পাশে ফ্লোরে ধূপ করে বসে পড়ল। এই নিয়ে 5 বার পরীক্ষা করল এবং প্রতিবারই পজিটিভ। এত বড় ভুল ও কি করে ফেলল বুঝতে পারছে না। শরীর দিয়ে দরদর করে ঘাম পড়ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস ফেলতেও খুব কষ্ট হচ্ছে। আবেগের বশে কি করে ফেলল ও? মা বাবা কি মনে করবে? মুখ দেখাবে কি করে সমাজে? তার থেকে বড় কথা, কি করে মুখ দেখাবে বাবা মার কাছে? ভয়ে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে ও। অভ্রের কথা মনে হলো ওর। অভ্র তো ওকে ভালোবাসে। ও তো বলেছে সারা জীবন একসাথে থাকবে। আর ও তো বলেই ছিল কিছুদিন বাদে ওর পরিবারের সাথে কথা বলে ওদের ব্যাপার ক্লিয়ার করবে, ওকে বিয়ে করবে। সে সংসারে ছোট্ট একটা অভ্র বা ছোঁয়া আসবে। তাহলে ও ভয় পাচ্ছে কেন? এটা তো ওদের ভালোবাসার চিহ্ন। অভ্র সব ঠিক করে দিবে ভেবেই আশ্বস্ত হল ছোঁয়া। একটা দীর্ঘ নিঃশ্বাস নিল ও। পেটের উপর হাত রাখল। একটা জীবন সেখানে বেড়ে উঠছে। ভাবতেই একটা স্মিত হাসি দেখা গেল ওর ঠোঁটে। পেটে হাত বুলাতে লাগল ও। মা হওয়ার আনন্দ পৃথিবীর সব আনন্দের চেয়েও বেশি। অভ্র বাবা হবে আর ও হবে মা, ভাবতেই খুব খুশি লাগছে ওর। অভ্রকে এখনই জানাতে চায় ও। তাই নিজের মোবাইল খুঁজতে শুরু করে। বিছানায় বালিশের পাশ থেকে দ্রুত মোবাইল নিল ও। অভ্র নাম্বার বের করে সাথে সাথে কল করল। অভ্র এটা শুনলে খুশিই হবে, কিন্তু মা বাবা, ওর মাথায় কিছুই ঢুকছে না। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না কেউ। প্রায় 56 বার কল দিল ছোঁয়া। মিসেস অনু বারবার নক করছে ছোঁয়ার রুমের দরজা। বেশ কিছুক্ষণ পর দরজা খুলল ছোঁয়া। কি ব্যাপার? এতক্ষণ কি করছিলি? ওয়াশরুমে ছিলাম মা। রাতের কয়টা বাজে খেয়াল আছে? ঘড়ির দিকে তাকালো ছোঁয়া। 10টা বাজতে চলল। সরি মা, আমি খেয়াল করিনি। খেতে এসো। মা ভালো লাগছে না। কেমন যেন লাগছে। জ্বর এসেছে নাকি? না তা নয়, আসলে ভালো লাগছে না। পেছনে অতুল রহমান এসে দাঁড়ালেন। কিরে মা, ভালো লাগছে না কেন? বাবা প্লিজ আজ আর জোর করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না কিন্তু দুধ কিন্তু খেতেই হবে। আমি নিজে গরম করে আনছি, দাঁড়া। বাবা প্লিজ। উহু, আমি কিছুই শুনছি না। তোমার কথা আমি রেখেছি, আমার কথা তোমাকে রাখতে হবে। বাবা যে ওকে খুব ভালোবাসে, কোনো কিছুর কমতি তো রাখেনি। যখন এ কথা জানবে খুব কষ্ট পাবে ভেবেই ছোঁয়ার মনে খুব কষ্ট হচ্ছে। বাবা দুধের গ্লাস দিয়ে গেল। না চাইতেও এক নিঃশ্বাসে খেয়ে নিল ছোঁয়া। খাওয়ার সাথে সাথেই যেন ওর পেট থেকে সব বের হয়ে আসতে চাচ্ছে। পেটের মধ্যে কেমন যে করছে ওর, ও বলে বুঝাতে পারবে না। ওয়াশরুমে ঢুকতে না ঢুকতেই সব গড়গড় করে বের হয়ে গেল। কোনো মতো মুখে পানি দিয়ে কুলি করে বিছানায় এসে শুয়ে পড়ে ও। মাথাটা ভীষণ ব্যথা করছে ওর। কখন যে ঘুমিয়ে পড়ল ও নিজেও জানে না। সকালবেলা ঘুম ভাঙল ময়নার ডাকাডাকিতে। উঠে ঢুলতে ঢুলতে দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ে ছোঁয়া। কিছুক্ষণ বাদেই ময়নার চিৎকার শোনা গেল। লাফিয়ে উঠল ছোঁয়া। বাথরুমের দরজার কাছে যেতেই দেখল নাক ধরে বের হচ্ছে ময়না। আফা, আপনার বাথরুমে বমি করল ক্যাডায়? দেহেন তো কি গন্ধ, কি গন্ধ! থু! ছোঁয়ার যেন হুঁশ উড়ে গেল। রাতে তো ওর মনেই ছিল না বমি পরিষ্কার করার কথা। এর মধ্যে মিসেস অনু হাজির। কি হয়েছে ময়না?
দেহেন খালাম্মা আফার বাথরুমে বমি কইরা গেছে যেন ক্যাডায়। কি যে দুর্গন্ধ কি আর কমু। থু, কই সর দেখি তো। বমি দেখেই প্রচণ্ড সন্দেহের দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন তিনি। হাত পা কাঁপা শুরু হয়ে গেল ছোঁয়ার। খুব অস্থির লাগছে ওর, কিন্তু মুখে যদি তার ছাপ মা একবার দেখে ফেলে খুব খারাপ হয়ে যাবে। তাই ছোঁয়া আহ্লাদি কণ্ঠে বলল, মা তুমি জানোই তো দুধ জিনিসটা কি অপছন্দ করি আমি। তাই তো খাওয়ার সাথে সাথে এমন বমি হলো, কিন্তু আমার মনেই ছিল না পরিষ্কার করার কথা। সরি। তুমি কি এখনো বাচ্চা আছো? সরি মা, আর হবে না। ময়না নাক মুখ ধরে বমি পরিষ্কার করতে লাগল। ছোঁয়া বিছানায় বসে পড়ল। অভ্রের কথা মনে হতেই মোবাইল চেক করল। একটা কলও নেই ওর। ও যে এতবার কল দিল সারারাতে কি সময়ই হলো না ব্যাক করার। খুব অভিমান হলো ছোঁয়ার। কি এমন কাজ থাকে ওর যে ছোঁয়াকেই মাঝে মাঝে ভুলে যায়। আবার তো পড়ে এসে আহ্লাদ দেখায় আর সব রাগ গলে পানি হয়ে যায় ছোঁয়ার। এই পাগলটা যে বড্ড ভালোবাসে ওকে। তাই অভিমান ভুলে আবার কল করল অভ্রকে। মোবাইলটা সেই কখন থেকে ভাইব্রেট হচ্ছে। এর ফলেই ঘুম ভেঙে গেল লিলির। গায়ের চাদর সরিয়ে দুহাত বের করে উঠে বসে ও আড়মোড়া ভেঙে মোবাইলটা দেখে। আননোন নাম্বার। রিসিভ করার আগেই কেটে যায় কল। মোবাইলটা বিছানার পাশের ছোট টেবিলে রেখে পাশে তাকায়। পাশে গভীর ঘুমে ওর প্রিয় মানুষটা। একটু কাত হয়ে শুয়ে ওর চুলে হাত বুলাতে লাগল লিলি। মাথায় আলতো চুমু খেল। এখন এই মুহূর্তে কেনাকে কল করেছে, তার জন্য ঘুম ভাঙাবে না ওর লিলি, তাই মোবাইল অফ করে দিল। তারপর পিঠের উপর মাথা রেখে ওকে জড়িয়ে শুয়ে পড়ল। ছোঁয়ার খুব রাগ হচ্ছিল, এতক্ষণ কল করার পরেও কেন যে অভ্র রিসিভ করছে না ও ঠিক বুঝতে পারছে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ও। শরীরটা খুব ফুরবল লাগছে। একে তো রাতে কিছুই খায়নি, তার উপর আবার বমি করেছে, এখন কিছু না খেলেই নয়। হালকা নাস্তা করে নিল ছোঁয়া, তারপর রেডি হয়ে নিল। আজ অভ্র পছন্দের নীল রঙের জামা পরেছে ও। এত বড় একটা সুসংবাদ দিবে, একটু পরিপাটি না হলে কি হয়। ওড়নাটা মাথায় ভালোমতো জড়িয়ে বেরিয়ে গেল ও। রাস্তায় প্রচণ্ড রোদ। এই তপ্ত রোদে রিকশার অপেক্ষা করতে থাকে ছোঁয়া। কিছুক্ষণ বাদেই রিকশা পেয়ে যায় ও। এই সময় তো অভ্র অফিসেই থাকে। ও সেখানেই যাচ্ছে। ঘুম থেকে উঠে অভ্র। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। গায়ের থেকে চাদর সরিয়ে নিজের মোবাইল খুঁজতে লাগল। রাতে যে কোথায় ফেলল ও খুঁজেই পাচ্ছে না। তারপর টেবিলের দিকে চোখ গেল। মোবাইল সেখানে ছিল। উঠে হাতে মোবাইল নিয়ে চেক করে দেখল ছোঁয়ার অনেকগুলো কল। আতকে ওঠে ও। এতবার কল করেছে ও, আর অভ্র ঠিকই পেল না। ছোঁয়া। পেছনে থেকে একজন বলে উঠল, ছোঁয়া। ছোঁয়া কে? অভ্রের অফিসের গেটের সামনে দাঁড়িয়ে আছে ছোঁয়া। সেখানে দাঁড়িয়েই আরেক দফা কল করল অভ্রকে। বরাবরের মতোই এবারও কল রিসিভ হল না। ছোঁয়ার খুব চিন্তা হচ্ছে। এমন তো হয় না কখনোই। কিন্তু আজ কি হল? বুকের ভেতর হাহাকার করে উঠল। আস্তে আস্তে ভেতরে গেল ছোঁয়া। রিসিপশনের সামনে যেয়ে দাঁড়াল। হাউ ক্যান আই হেল্প ইউ মেম? আমি অভ্র আহমেদের সাথে দেখা করতে চাচ্ছিলাম। সরি মেম, উনি তো আজ আসেননি। এন্ট্রি খাতায় আজ তার সাইন নেই। ক্যান ইউ রিচেক প্লিজ? শিওর। চেক করার পর আবার সেই একই কথা জানতে পারল। আজ অভ্র অফিস আসেনি। তাহলে কোথায় ও? বিপদ হয়নি তো? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ছোঁয়ার।
ও কি অভ্রের বাড়ি যাবে? তপ্ত রোদের মধ্যে হাঁটতে শুরু করল আবার ছোঁয়া। খুব চিন্তা হচ্ছে অভ্রকে নিয়ে। পেটের উপর একবার হাত রাখল ও। মুখটা কেমন মলিন হয়ে গেছে। মাথার মধ্যে চিন্তার জট বেঁধে গেল। অভ্র পেছনে তাকিয়ে দেখে লিলি পেছনে দাঁড়িয়ে আছে। লিলি আরেকটু এগিয়ে এলো। কি হলো বললে না ছোঁয়াকে? অভ্র স্বাভাবিকভাবে বলল, আরে অফিসের কলিগ। আজ অফিসে যাইনি তো তাই খবর নেওয়ার জন্য কল করেছে। আমি ঠিক আছি নাকি? আমি বলেছি ঠিক আছি, কিন্তু আজ যাব না। যাক, তাও ভালো। আমি তো ভাবলাম অন্য কিছু। তাকে বলে দেওনি তোমার খবর নেওয়ার জন্য আমি আছি? লিলি অভ্র কাঁধে হাত রেখে ঝুলে ঝুলে কথাটা বলল। অভ্র শক্ত করে লিলিকে ধরে বলল, অন্য কিছু ভাবার কিছুই নেই। তুমি থাকলে আমার আর কিছুই লাগবে না। অভ্র গালে চুমু খেয়ে বুকের মধ্যে মিশে থাকল লিলি। অভ্র ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। অভ্র হাতে ওর মোবাইল ছিল। লিলিকে জড়িয়ে ধরেই মোবাইল দেখতে লাগল ও। খুব বিরক্ত হচ্ছে অভ্র। ছোঁয়া কল করছে বারবার, কিন্তু লিলির সামনে তো ধরা যাবে না। অভ্র চোখে মুখে একটা স্পষ্ট বিরক্তির ভাব দেখা গেল। মেয়েটার কি খেয়ে দেয়ে কাজ নেই? এতবার কল করার কি আছে? আজব। বেশি আবেগী মেয়েদের ওর পছন্দ হয় না মোটেও। এখন মনে হচ্ছে লিলির সাথে যে কেন ওর আগে দেখা হয়নি, তাহলে এই ঝামেলায় পড়তে হতো না। উটকো ঝামেলা একটা। লিলি অভ্রকে ছেড়ে রুম থেকে বেরিয়ে নিচে গেল। লিলির চোখের আড়াল হতেই ছোঁয়াকে কল করল ও। কল রিসিভ করার সাথে সাথেই ছোঁয়া বলে উঠল, এই তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? কাল রাতের থেকে কল করছি, কোথায় তুমি? যতটা সম্ভব মুখে মধু রেখে কথা বলতে লাগল অভ্র। যতই হোক হুট করেই তো আর ছোঁয়াকে ছাড়া যাবে না। আর কিছুদিন না হয় খেলে নিক। তারপর চুইংগামের মতো চিবিয়ে ছুঁড়ে ফেলে দিবে মাটিতে। আসলে আর বলো না একটু কাজ। অভ্র মুখের কথা কেড়ে ছোঁয়া বলল, কাজ? কিসের কাজ? আমি তো তোমার অফিসে গিয়েছিলাম, তুমি তো ছিলে না। আরে সেটাই তো বলতে চাচ্ছি, আগে শুনবে তো। কাল এত কাজের চাপ ছিল, সারাদিন কাজ করে রাতে এমন ঘুম দিয়েছি যে সকালে টেরই পাইনি। এখন ঘুম থেকে উঠেছি। সরি ছোঁয়া। আমি আসলেই খুব দুঃখিত। তুমি প্লিজ রাগ করো না। অভ্র মন গলানো কথায় আবার গলে গেল ছোঁয়া। একবারের জন্য ওর মনে সন্দেহ হয়নি। হবে কেন? যেখানে ভালোবাসা আছে সেখানে সন্দেহর কোনো জায়গা নেই। সন্দেহ ভালোবাসার পাল্লার ভার কমিয়ে দেয়। ও যে প্রচণ্ড রকম ভালোবাসে অভ্রকে। সন্দেহর তো প্রশ্নই আসে না কোনো। আমি কি তোমার বাসায় আসব অভ্র? কথাটা শুনে বুকটা ধক করে উঠল অভ্র। ছোঁয়া বাড়িতে এলে যে ও ধরা পড়ে যাবে। তখন আমও যাবে আর ছালাও যাবে। ও কোনো মতো রাজি না লিলির কাছে কিংবা ছোঁয়ার কাছে ধরা পড়তে। এখনও তো ভালোমতো মস্তিই করতে পারল না। যদিও ছোঁয়াকে দিয়ে ওর মন ভরে গেছে, কিন্তু লিলিকে তো এখনই ছাড়তে চায় না ও। আর ছোঁয়ার সাথে ওর আগে কিছু ছিল জানলে লিলি তো ওকে ছেড়ে দিবে। এটা কখনোই ও চায় না। তাই অভ্র ছোঁয়াকে বলল, এখন আসতে হবে না। আমরা বিকেলে দেখা করব। রেডি থেকো। ছোঁয়া খুশি হয়ে গেল। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে অভ্র। তাই? সেটা কি? বললে আর সারপ্রাইজ কিভাবে হয়? বিকেলে দেখা হচ্ছে তাহলে। কল কেটে স্বস্তির নিঃশ্বাস নিল অভ্র। খুশি মনে বাড়ি ফিরল ছোঁয়া। অনেকটা সময় রোদে হেঁটে ওর খুব খারাপ লাগছে। মাথাটা কেমন ঘুরাচ্ছে।
দুপুরের খাবার খেয়ে আবার শুয়ে পড়ল বিছানায়। অভ্র আবার মেতে উঠল লিলির নেশায়। মেয়েগুলো এত বোকা কেন হয় ভেবে পায় না অভ্র। একটু আহ্লাদ দেখালেই মোমের মতো গলে পড়তে থাকে। বিজয়ের হাসি হাসে অভ্র। মিসেস অনু কিছুদিন ধরেই দেখছে মেয়ে তার কেমন অন্যরকম ব্যবহার করছে। মেয়ে তো তার এমন অদ্ভুত আচরণ করে না, কিন্তু ইদানিং কি হলো তার মেয়ের? ছোঁয়ার মাথায় হাত রাখলেন মা। মায়ের হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল ও। মায়ের কোলে মাথা রাখল। কিরে, এমন দেখাচ্ছে কেন তোকে? লাফিয়ে উঠল ছোঁয়া। কেমন? তুই এমন অদ্ভুত আচরণ করছিস কেন বলতো? আমি? অদ্ভুত? মনে মনে ভাবল ও। মা কি কিছু সন্দেহ করছে? করতে পারে, অস্বাভাবিক তো কিছু নয়। তারপর কথা পাল্টাতে মায়ের কোলে আবার মাথা রেখে বলল, তুমি আদর করো দেখেই এমন দেখাচ্ছে। মাথাটা ব্যথা করছে, একটু মাথাটা টিপে দেও না। মা ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মায়ের আদর খেতে খেতে কখন যে ও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। সন্ধ্যার আজান চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। তখন মিটমিট করে তাকালো ছোঁয়া। জানালার দিকে চোখ গেল ওর। আকাশ লাল বর্ণ ধারণ করেছে। আজান শোনা যাচ্ছে। লাফিয়ে উঠে ও ঘড়ির দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ওর তো বিকেলে অভ্রের সাথে দেখা করার কথা ছিল। মোবাইল হাতে নেয়। প্রায় ৭৮টা মিসকল, সব অভ্র। খুব অভিমান হয় ওর, আর রাগ হচ্ছে নিজের উপর। রাগের চোটে ওর কান্না পাচ্ছে। অভ্রকে কল করে ও। একবার রিং হতেই রিসিভ হয়। আরে কোথায় তুমি? দেখা করার কথা ছিল আজ। তুমি তো এলেই না। সরি, আমি না দুপুরে ঘুমিয়েছিলাম, বুঝিতেই পারিনি। এখন ঘুম ভাঙল। তোমারও দেখছি আমার মতো অবস্থা। আজ আর সারপ্রাইজটা পাওয়া হলো না। ছোঁয়ার একবার মনে হলো ফোনেই বলে দিবে, কিন্তু বলতে যেও বলল না। ও অভ্র মুখের রিয়াকশন দেখতে চায়। এই সংবাদ শুনে ও কতটা খুশি হয় ও নিজের চোখে না দেখলে কি আর হলো। রাত ভরে গল্প করল ওরা। কত স্বপ্ন দেখালো নতুন করে ওকে অভ্র। ঘুণাক্ষরেও ছোঁয়া বুঝল না সামনে কি হতে চলেছে। বাস্তব যে খুব কঠিন। বাস্তবতার কাছে সব হেরে যায়। মাঝে মাঝে ভালোবাসাও। ছোঁয়া আর ওর পেটে বেড়ে ওঠা সন্তানের ভবিষ্যৎ কি হতে চলেছে ও জানল না। ও তো কল্পনার জগতে আছে, যা অভ্র তৈরি করে দিয়েছে। অভ্রের ভালোবাসা নামক মরীচিকার তৈরি রঙিন কাচের দেওয়ালে ও বন্দী। বন্দী ওর ভালোবাসা, ওর প্রতিটি নিঃশ্বাস। অভ্রের প্রেম নামক মায়াজালে ওর চিরদিনের জন্য বন্দী। সকালে ঘুম থেকে উঠে আজ খুব ফুরফুরে মেজাজে আছে ছোঁয়া। ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে যেতেই দেখে অতুল রহমান বসে পেপার পড়ছেন। বাবার পাশে যেয়ে বসল ছোঁয়া। কিরে মা, কলেজে যাবি না? আজ যেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো নেই। বাবা ছোঁয়ার মাথায় হাত দিল। জ্বর এসেছে নাকি দেখার জন্য? জ্বর হয়নি তো, পাশ থেকে অনু বললেন। জ্বর না আর কিছু, সব বাহানা। মেয়েকে তো আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলেছ। খবরদার আমার মেয়েকে কিছু বলবে না বলে দিচ্ছি। হঠাৎই ছোঁয়ার মন খারাপ হয়ে গেল। মা বাবা যখন এই কথা জানতে পারবে কি হবে তখন? যারা ওকে নিয়ে এত গর্ব করে তারা কি চোখে ওকে দেখব, কিভাবে মেনে নিবে তাদের মেয়ের এই অবস্থা? চোখ পানিতে ভরে গেল ছোঁয়ার। একবার বাবার মুখে আবার মার মুখের দিকে তাকিয়ে দেখছে ছোঁয়া। যেমন কান্না পাচ্ছে তেমন ভয়ও লাগছে, কিন্তু ভরসা শুধু অভ্র। ওই পারে একমাত্র সব ঠিক করতে।
ছুটে গেল রুমে, কল করল অভ্রকে। অভ্র কাজের ব্যস্ততা দেখিয়ে ছোঁয়ার সাথে একটু কথা বলেই কল কেটে দিল। ছোঁয়া ও আজ মন স্থির করে রেখেছে যেভাবেই হোক আজ ও অভ্রকে সব জানাবেই। দুপুরে খাবার খাওয়ার পর আরেক দফা বমি হল ছোঁয়ার। খাবারের গন্ধ নাকে গেলেই যেন ওর গা গুলিয়ে ওঠে। কয়দিন আর এই অবস্থা লুকাবে পরিবার থেকে? ধরা তো পড়তেই হবে, আজ না হয় কাল। এই চরম সত্যি কোনোভাবেই যে লুকিয়ে রাখা যাবে না। 7টার পরেই অফিস থেকে ফিরে আসে অভ্র। তাই যে করেই হোক সন্ধ্যায় ও বাড়ি থেকে আজ বের হবেই, অভ্রর সাথে দেখা করবেই। বাবা এই সময় বাড়িতে থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে মাকে খুব কষ্টে ম্যানেজ করে বের হয় ছোঁয়া। হেঁটে হেঁটে গলির মোড়ের দিকে এগিয়ে যায়। একটা রিকশা নিয়ে তারপর সোজা অভ্র বাড়ির সামনে নামে। ভাড়া মিটিয়ে গেটের ভেতরে চলে যায়। 4 তলা বিশিষ্ট একটা সাদা রঙের বাড়ি। 3 তলায় থাকে অভ্র। 3 তলায় উঠে দরজার সামনে গেল। বাইরে তালা ছিল না, তার মানে অভ্র চলে এসেছে। খুশি হয়ে গেল ও। কলিং বেল বাজাতে লাগল। বেশ অনেকক্ষণ বাদে দরজা খুলল অভ্র। খানিকটা বিরক্তি নিয়েই, কিন্তু ছোঁয়াকে দেখার পর বিরক্তি ভাব চলে গিয়ে ওর মুখ হয়ে গেল বিবর্ণ। এইভাবে ছোঁয়াকে এইখানে দেখবে ও আশাই করেনি। ছোঁয়াকে কিছু বলার আগেই ছোঁয়া ভেতরে চলে এলো। তুমি এইখানে? হ্যাঁ, কেন, কি হয়েছে? কেমন সারপ্রাইজ দিলাম বলতো? হ্যাঁ, বাট তাও বলে আসা তো উচিত ছিল। কিন্তু কি করব বলো? তোমার সাথে আমার দেখা করা দরকার ছিল। না এসেও পারলাম না। কালকেও বলতে পারতে। দেরি হয়ে যাচ্ছিল যে। ছোঁয়া, আমার একটু কাজ আছে। তুমি প্লিজ এখন যাও। আমরা কাল দেখা করি। কাল সব বলো। ছোঁয়া অভ্রের বুকে মাথা রাখে। কথাটা খুব জরুরি, প্লিজ তুমি আজ কাজ বাদ দেও। আমার কথা শুনো। অভ্রের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেতরে লিলি আছে। এখন যদি বের হয়ে ছোঁয়াকে দেখে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। অভ্র তাড়াতে চাচ্ছে ছোঁয়াকে, কিন্তু মেয়ে তো নাছোড়বান্দা। আজ সব বলেই যাবে। ফাটা বাঁশের মধ্যে পড়েছে অভ্র। একদিকে ছোঁয়া, আরেক দিকে লিলি। আচ্ছা তাড়াতাড়ি বলো, কি হয়েছে? ছোঁয়া অভ্রের হাত ধরে লজ্জা মাখা মুখে বলতেই নিচ্ছিল যে ও মা হতে চলেছে, কিন্তু তার আগেই ভেতরের ঘর থেকে কিছু পড়ার আওয়াজ ওর কানে এলো। চমকে উঠল দুজনেই। আওয়াজটা ভেতর থেকে এলো না অভ্র? হাত পা বরফের মতো জমে যেতে শুরু করল ওর। কই না তো। আরে হ্যাঁ, আমি তো শুনলাম। হয়তো বিড়াল এসেছে। দাঁড়াও আমি দেখছি। ভেতরে যেতে বাধা দিচ্ছে অভ্র। এক প্রকার জোর করেই ভেতরের ঘরে গেল ছোঁয়া। ভেতরে যেতেই চোখ আটকে গেল লিলির দিকে। লিলি মাত্র ওয়াশরুম থেকে বের হল। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গেল। তখনই হাত লেগে পারফিউমের বোতল পড়ে যায় নিচে। সে শব্দ পেয়েই ছোঁয়া ভেতরে আসে। রুমে ঢুকেই থমকে যায় ও লিলিকে দেখে। ছোঁয়ার পিছনে দাঁড়িয়ে আছে অভ্র। আয়নায় লিলি ওর পিছনে দাঁড়িয়ে থাকা ছোঁয়াকে দেখতে পায়। সহসাই ঘুরে দাঁড়ায় ও। বিস্ময়ের চোখে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া ঘুরে অভ্র দিকে তাকাল। অভ্র চোখ সরিয়ে নিল। ছোঁয়ার সামনে লিলি দাঁড়িয়ে আর পেছনে দাঁড়িয়ে অভ্র। বুকের ভেতর একরকম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে ওর। কথাগুলো যেন আটকিয়ে গেল গলার মধ্যে। কিন্তু লিলি চেঁচিয়ে উঠল। আর অভ্র দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করল, ও কে অভ্র? অভ্র বোবার মতো দাঁড়িয়ে আছে। অসহায়ের মতো ছোঁয়া অভ্র দিকে তাকিয়ে আছে।
রাগান্বিত চোখে অভ্র একবার ছোঁয়ার দিকে তাকিয়ে লিলিকে বলল, ও আমার ফ্রেন্ড, একটা কাজে এসেছে। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। লিলি রুমে দাঁড়িয়ে রইল। অভ্র ছোঁয়ার বাহু ধরে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, বাইরে চল। ঠাই মেরে দাঁড়িয়ে থাকল ছোঁয়া। প্রায় টেনে ওকে নিয়ে গেল অভ্র। হাত ছাড়িয়ে চিৎকার দিয়ে উঠল ছোঁয়া, এসব কি? ওই মেয়েটা কে? তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। পরে বলবে মানে কি? দেখো ছোঁয়া, এখানে এইভাবে সিন ক্রিয়েট করো না, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো আর কি হলো অভ্র? তুমি সব সোজাসুজি বলছো না কেন? একবার বললাম তো, এখন যাও, পরে বলবো। পরে বললেও বলতে হবে, এখন বললেও বলতে হবে। এখনই সব ক্লিয়ার করা কি ভালো নয়? ওই মেয়েটাকে বললে না কেন আমি তোমার গার্লফ্রেন্ড? অভ্র কিছুটা বিরক্তি নিয়ে বলল, দেখো ছোঁয়া, তোমার আর আমার মাঝে আসলে কিছুই ঠিক যাচ্ছে না। কেমন যেন সব খাপ ছাড়া হয়ে গেছে। তোমার প্রতি সেই টানটা আর কাজ করছে না। বুঝতে পারছো কি বলছি? হঠাৎ করে তোমার এসব মনে হচ্ছে? কই, কাল ও তো সব ঠিক ছিল। দেখো ছোঁয়া, কথাটা তোমাকে আগেই বলবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। সামনাসামনি বলতে চেয়েছিলাম তোমাকে এই কথা, তাই ফোনে কিছুই বলিনি। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আর আমি আজ থেকে আলাদা? আলাদা তো আগেই হয়ে গিয়েছি তোমার থেকে, তোমাকে বলার সুযোগ হয়নি। আজ ভালোই হয়েছে, সব ক্লিয়ার হয়ে গেল। বিরক্তির স্বরে সব কথা বলল অভ্র ছোঁয়াকে। পিছনে দাঁড়িয়ে সব দেখছে আর শুনছে লিলি। ছোঁয়া চেঁচিয়ে উঠল, হুট করে বলবে আলাদা, আর তাতেই কি আলাদা হয়ে যাওয়া যায়? এত দিনের সম্পর্ক, এত স্মৃতি, এত কথা, এত সহজে সব ভুলা যায়? ডোন্ট বি সিলি। যেখানে তোমার আর আমার মাঝেই কিছু ঠিক নেই, সেখানে এত তুচ্ছ আবেগ দিয়ে কি হবে? এখন সব তুচ্ছ। দেখো ছোঁয়া, ক্লিয়ার করে বলি, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারছি না। দোষটা কি জানতে পারি? আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। কথায় কথা বাড়ে। তুমি প্লিজ যাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলে একবার লিলির দিকে তাকালো ছোঁয়া। তারপর খুব শান্তভাবে বলল, তুমি কি ভেবেছ আমার সাথে সব শেষ করে অন্য কারো সাথে ভালো থাকবে? সেটা কিন্তু হবে না অভ্র। আমি যে কত বড় ভুল করেছি, আর আমি যে কত বড় বোকা আজ বুঝতে পারছি। লিলি এগিয়ে এলো। ছোঁয়া চোখের পানি মুছে নিল। রাগ হচ্ছে ওর, প্রচণ্ড রাগ। লিলির দিকে এগিয়ে গেল। জানি আপনি সব শুনে নিয়েছেন। আশা করি আর কিছু নতুন করে জানার নেই বা শোনার নেই আপনার। আপনি আপনার বোধশক্তি দিয়ে বাকিটা বুঝে নিন। আর হ্যাঁ, আশা করি আমার মতো ভুল করবেন না। আমাদের সম্পর্ক 3 বছরের। এতদিন পর তার মনে হলো আমি তার যোগ্য নই। কারণটা যে আপনি সেটা বুঝতেই পারছেন। অভ্র ছোঁয়ার দিকে এগিয়ে গেল। তুমি ওর সাথে কি কথা বলছো? যা বলার আমাকে বল। ওকে মাঝে টানবে না। নির্লজ্জতার সীমা থাকা উচিত অভ্র। আমি যখন ওর সাথে কথা বলছি, মাঝে তোমার চুপ থাকাই বেটার। ছোঁয়া আবার লিলির দিকে তাকালো। হ্যাঁ, যা বলছিলাম, অভ্র আমাকে ছেড়েছে তোমাকে পেয়ে, আর তোমাকে ছাড়বে তোমার থেকে বেটার কাউকে পেয়ে। চেঁচিয়ে উঠল অভ্র, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি লিমিটের কথা নাই বলতো বেটার হবে। আমাকে আমার লিমিট দেখানোর বা শিখানোর আগে নিজের দিকে তাকাও। যার নিজের লিমিটই নেই, সে কিভাবে অন্যকে লিমিট শিখাতে আসে? রাগে অভ্রের চোয়াল শক্ত হয়ে গেল। তুমি এইখান থেকে যাও। আমরা আমাদেরটা বুঝে নিতে পারব। এটা শুনে তাচ্ছিল্যের হাসি দিল ছোঁয়া। অবশ্যই বুঝে নিতে পারবে।
আমি আমার কথা শেষ করেই চলে যাচ্ছি। ছোঁয়া লিলির দিকে তাকালো। ভুল করার আগে নিজেকে শুধরে নিন। পরে দেখা গেল আমার থেকেও খারাপ অবস্থা করে ছাড়ল ও আপনার। এক প্রকার টেনেই ওকে দরজার কাছে নিয়ে গেল অভ্র। ছোঁয়া বেরিয়ে যাওয়ার আগে আর চোখে একবার অভ্র দিকে তাকালো আর বলল, তুমি কি ভেবেছ আমি তোমার জন্য কাঁদব? তোমার পিছে ঘুরঘুর করব? এতটাও সস্তা ভেবো না। তুমি যা করেছ তা তো করেই ফেলেছ। এটা নিয়ে আর কিছু বলার নেই। কিন্তু আমিও তোমাকে দেখিয়ে দিব তোমাকে ছাড়া কত ভালো আছি আমি। আর কি জানো, সময় সুদে আসলে সব ফিরিয়ে দেয়। সেই সময় তার জন্য প্রস্তুত থেকো। লিলির দিকে তাকিয়ে বেরিয়ে এলো ছোঁয়া। কান্নাটাও চেপে রেখেছে সারা রাস্তা। এক ফোঁটা কাঁদেনি। চোখ বারবার জলে ভরে আসছিল, কিন্তু তা চোখ উপচে পড়ার আগেই চোখ মুছে নিচ্ছিল ছোঁয়া। লিলি নিশ্চুপ দাঁড়িয়েছিল। অভ্র ওর দিকে ঘুরে দাঁড়াতেই লিলি অভ্র মুখে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আর বলল, মেয়েটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তোমার কি অবস্থা করতাম তুমি জানো না। এখনো ভেবো না তুমি বেঁচে গেলে। ভাগ্যিস কিছু হওয়ার আগেই সবটা জেনে গেলাম। মেয়েটা বাঁচিয়ে দিয়ে গেল আমাকে। আসলে তুমি কারো ভালোবাসাই ডিজার্ভ করো না। আমি এতটাও বোকা না এত কিছু দেখে আবার তোমাকে বিশ্বাস করব। অভ্র অনেক বুঝিয়ে লিলিকে থামাতে পারেনি। লিলি নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। বের হওয়ার আগে আরও একটা থাপ্পড় লাগিয়ে দিল অভ্রের গালে। অভ্র মুখে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। রাগে ও যেন ফেটে পড়ছে। হাতের পাশে একটা শোপিস ছিল। ছুঁড়ে ফেলে দিল সেটা। ভেঙে চুরমার হয়ে গেল। এইভাবে ধরা খাবে ওর কল্পনার বাইরে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছোঁয়া। কোনো কিছুর হুঁশ ছিল না ওর। রাতের আধার ওকে গ্রাস করে নিচ্ছে। চারিদিকে এত মানুষ এত ভিড়, কিন্তু এর মাঝেও ও একা। ও এতটাই বেখেয়ালি ছিল যে আরেকটুর জন্য গাড়ির নিচে পড়তে নিচ্ছিল। যদি পাশ থেকে কেউ এসে ওকে টেনে নিয়ে না যেত তাহলে এতক্ষণে ওর প্রাণ পাখি উড়ে যেত। লোকটা একটু জোরেই বলে উঠল, আপনি কি পাগল? কেউ এইভাবে রাস্তার মধ্যে হাঁটে? এতক্ষণ তো হাসপাতালের বেডে পড়ে থাকতেন আমি না আসলে। এখন যদি আপনার কিছু হয়ে যেত ভেবেছেন আপনার ফ্যামিলির কি হতো? আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার মাথায় সমস্যা বা আপনি অন্ধ। আপনার মিনিমাম সেন্সটুকু কি নেই রাস্তায় কিভাবে চলতে হয়? লোকটা বলেই যাচ্ছিল, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপই ছিল না ছোঁয়ার। ও পাথরের মতো দাঁড়িয়ে শুধু কথাগুলো শুনে যাচ্ছিল। যখন লোকটা জোরে চেঁচিয়ে উঠে বলল, স্পিক আউট, তখন ছোঁয়া একবার তার দিকে তাকাল। আবছা আলোয় একটা অবয়ব দেখতে পাচ্ছিল ও, কিন্তু তাছাড়া কিছুই বুঝতে পারছিল না। আর বুঝতে চাচ্ছিলও না। কোনো কিছুর জবাব না দিয়ে আবার হাঁটা শুরু করল ও। লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল। মনে মনে বলল, অদ্ভুত মেয়ে তো। বাড়ি ফিরে এলো ছোঁয়া। নিজেকে খুব শক্ত করে রেখেছে। ও কাঁদবে না ভেবে নিয়েছে। কষ্টগুলো বুকে চাপা দিয়ে রাখতে চাচ্ছে। এত কষ্ট হচ্ছে ওর বুকের ভেতর, কিন্তু একটু শব্দও বের করেনি। অর্ধেক রাত প্রায় ও এইভাবে কাটিয়ে দিল। হঠাৎ ওর মনে হলো ওর মধ্যে বেড়ে ওঠা জীবনটার কথা। মুহূর্তেই রাতগুলো পানি হয়ে চোখ দিয়ে বের হতে লাগল অশ্রু হিসেবে। কি করবে ও এখন? যার ভরসায় ও ছিল সে তো কখনোই ওদের মেনে নিবে না। তাহলে কি ওদের ভবিষ্যৎ? কি হবে ওদের? বাবা মাকে কি বলবে? জীবনে এই মুহূর্তটা ওকে দেখতে হবে কল্পনাতেও আসেনি ছোঁয়ার। যেখানে ওর ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে গেল সেখানে এই নতুন জীবনটার কি ভবিষ্যৎ হবে?
সমাজ তো ওকে মেনে নিবে না, সবসময় ওর দিকে আঙুল তুলে বলবে তুই অবৈধ, তখন তো কোনো কিছুরই জবাব দেওয়ার থাকবে না ওর। এগুলো ভাবতেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো ছোঁয়ার। কি ভুল ছিল ওর? হ্যাঁ, ভুল ছিল তো। ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পেল ও। এটাই তো সবচেয়ে বড় ভুল ওর। সকাল সকাল ডাক্তারের কাছে গেল ছোঁয়া। বাইরেই ওর জন্য ওর খুব কাছের এক বান্ধবী লিমু অপেক্ষা করছে। ছোঁয়া রাতে খুব ভেবেছে, ওদের কোনো ভবিষ্যৎ নেই। এই অনিশ্চিত জীবনে ও আরেকটা জীবনের জন্ম দেওয়ার কথা ভাবতেই পারছে না। যেখানে ওর জীবনের কোনো ভরসা নেই, ও কি করে আরেকটা জীবনের ভার নিবে? আর এই সমাজ ওকে তো বাঁচতে দিবে না। প্রতি পদে ওকে টেনে নিচের দিকে নামাবে, ও যতই উপরে উঠতে চাক না কেন। কঠিন বাস্তবতার কাছে প্রতিনিয়ত হারতে হবে। অবৈধর ছাপ মেরে দিবে ওর বাচ্চার কপালে। রাস্তার মেয়ের খাতায় নাম পড়ে যাবে ওর। অনেক কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ও। তারপর লিমুর সাথে কথা বলেছে। লিমুর এক পরিচিত মানুষকে দিয়ে খবর নিয়ে এইখানে আসতে বলেছে ছোঁয়াকে। রাবেয়ার সামনে বসে আছে ওরা দুজন। অনেকক্ষণ তিনি তাকিয়ে আছেন ছোঁয়ার দিকে। ছোঁয়া লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না সেদিকে। খুব বিরক্তি নিয়ে রাবেয়া বললেন, টিনেজ বয়সের ভুল, এটা এখন ডাল ভাত হয়ে গেছে। ভুল করো তোমরা, কিন্তু মাসুল দিতে হয় অন্যজনকে। যে পৃথিবীতে আসতে চলেছে তার কি কোনো ভুল ছিল না? আছে। চুপ করে আছে ছোঁয়া। কথাটা তো ভুল নয়। সত্যিই তো। ভুল তো ওরা করেছে, কিন্তু শাস্তি কে পাচ্ছে? রাবেয়া আবার বললেন, প্রতিদিন অনেক মেয়ে আসে আমার কাছে। এইসব কেস দেখতে দেখতে এখন আর এইসব কিছুই মনে হয় না। আচ্ছা, এসব করার আগে কি তোমরা কিছু ভাবো না? এখন মা বাবা সমাজের কথা মনে হলো আর ছুটে এলে আমার কাছে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করতে। যখন ভাবা দরকার কেন ভাবো না তোমরা? কথাই তো আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে আশাও বা কি করা যায় তোমাদের থেকে? ছোঁয়া কথাগুলো আর নিতে পারছিল না, উঠে যেতে নিচ্ছিল। লিমু ওকে থামালো। আস্তে আস্তে বলল, চুপ করে বসো। যা বলছে শুনে না। যা করতে এসেছি সেটার দিকে মন দে। এক কান দিয়ে কথা ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দে। রাবেয়া ছোঁয়াকে বলল, তোমার আগে চেক আপ হবে, তারপর অ্যাবর্শন করা যাবে কিনা বলতে পারব। তিনি ছোঁয়ার ফুল চেক আপ করলেন আর বললেন পরের দিন সকালে তার সাথে দেখা করতে। ছোঁয়া হাসপাতালের বাইরে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। এতক্ষণ যেন ওর দম আটকে ছিল। এর বলা কথাগুলো সুইয়ের মতো ওর সারা শরীরে বিঁধছিল। শরীরে জ্বালা ধরে যাচ্ছিল ওর। লিমু ওকে বলল, শোন, টাকা কিন্তু জোগাড় করে রাখিস যেভাবেই হোক। যত তাড়াতাড়ি পারি সেটা রফাদফা করতে হবে। বেশি দিন এইভাবে থাকা যাবে না, বুঝলি? চল এখন। টাকা কোথায় পাবে ভাবছে ছোঁয়া। ওর যে জমানো টাকা আছে তাতে আর কতই বা হবে। ভাবতে ভাবতে আয়নার দিকে চোখ গেল। গলায় ওর একটা স্বর্ণের চেইন আছে। জন্মদিনে বাবা একজোড়া স্বর্ণের দুল ও গিফট করেছিল। ছোঁয়া বুদ্ধি পেল, এগুলো বিক্রি করে দিল, এই তো মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে। একটা ভুলের মাসুল আর কতভাবে দিতে হবে ছোঁয়াকে। বড্ড ক্লান্ত লাগছে ওর, বড্ড ক্লান্ত মানসিকভাবে আর শারীরিকভাবেও। জিনিসগুলো লিমুর সাথে বিক্রি করে টাকা নিয়ে হাসপাতালে চলে এলো ছোঁয়া বিকেলের দিকে। বারবার একটা ভয় ওকে ঘিরে ধরছে। রাবেয়া ভেতরে ডাকলেন ওদের। আপনি কি এখনই অ্যাবর্শন করাতে চান?
ছোঁয়া তাকালো লিমুর দিকে। লিমুই উত্তর দিল, জি, যত তাড়াতাড়ি সম্ভব। ওকে আমি ব্যবস্থা করছি। আপনারা টাকা নিয়ে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা করা আছে। আপনি শুধু অপারেশনটা করে দিন। ঠিক আছে, আপনারা বসুন। কিছুক্ষণ বাদেই ছোঁয়ার ডাক পড়ল। কাঁপা কাঁপা পায়ে ভেতরে গেল। বাইরে লিমু অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পরেই ছুটে বেরিয়ে এল ছোঁয়া। লিমু হতবাক হয়ে গেল। লিমু, আমি পারব না, আমি পারব না বলেই দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। বাড়িতে এসেই দেখল ঘর ভর্তি লোকজন বসে আছে। থমকে দাঁড়ালো ছোঁয়া। মিসেস অনু ছোঁয়াকে দেখে উঠে এসে ছোঁয়াকে নিয়ে ভেতরে গেল। কোথায় ছিলি তুই? ওরা কারা মা? তোর বাবার বন্ধু। ছেলেকে নিয়ে এসেছে। কেন? তোকে দেখতে। ভয় কুঁকড়ে গেল ছোঁয়া। আমাকে দেখতে? প্লিজ মা, আমি এখনই বিয়ে করতে চাই না। প্লিজ বাবাকে বুঝাও। এখনই বিয়ে করতে কে বলেছে? দেখাশোনা হোক, চেনা জানা হোক, আস্তে আস্তে সব হবে। যা সুন্দর করে একটু সেজে আয়। মা প্লিজ। মা কড়া গলায় বলল, যা বলছি। বাধ্য হয়ে ছোঁয়া তাই করল। চুপচাপ সোফায় বসেছিল কিন্তু কোনো কথা বলল না। কান্না করতে ইচ্ছে হচ্ছে ওর, খুব কান্না। রাতে লিমু কল করল ওকে। তুই ওইভাবে চলে এলি যে? কি হয়েছে তোর? আমি কিছু ভাবতে পারছি না লিমু। আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। দেখ, তোকে কিছু ভাবতে হবে না। আমি যা বলছি শোন। আমি তার সাথে কথা বলে নিয়েছি, তুই কালকে আয়, সব ঠিকঠাক করতে হবে যত দ্রুত সম্ভব। ছোঁয়া চুপ করেছিল। কিছুই বুঝতে পারছে না। প্রতি রাতে ও স্বপ্ন দেখে একটা নিষ্পাপ বাচ্চার। ছোট্ট ছোট্ট হাত পা, তুলতুলে একটা বাচ্চা ওকে মা বলে ডাকছে। আর নিতে পারছে না ও। বাড়িতে আবার ওর বিয়ের কথা চলছে। মিসেস অনুর কথা শুনে তো মনে হলো ছেলের ছোঁয়াকে পছন্দ হয়েছে খুব। ছোঁয়ার হাত পা কাঁপতে শুরু করল। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। ও না এদিক যেতে পারছে না ওদিক। ওর জীবনটা একদম শেষ হয়ে গেছে। আধারে তলিয়ে গেছে ও, যেখানে এক ফোঁটা সূর্যের আলো পৌঁছাতে পারবে না। ও কখনোই আর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে না। নিঃশ্বাস নিলেই মনে হবে বিষাক্ত গ্যাস ওর শরীরে প্রবেশ করে ওকে নিঃশেষ করে দিবে। সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে ছোঁয়া। কিছুই ওর ভালো লাগে না। লিমুর কথা শুনেও ও আর হাসপাতালে যায়নি। লিমু আজ বিকেলে তাই ছোঁয়ার বাড়ি এলো। ছোঁয়াকে নিয়ে বের হলো, যদিও ও বের হতে চাচ্ছিল না, কিন্তু খুব কষ্টে রাজি করিয়েছে। পার্কে বসে আছে দুজন। লিমু আইসক্রিমে কামড় দিতে দিতে ছোঁয়াকে বলল, তুই কিন্তু আগেই একটা ভুল করেছিস, এখন আমার কথা না শুনে আরো ভুল করছিস। আমাকে বলতো ওর ভবিষ্যৎ কি হবে? আর তোর? তোর কি হবে? এমনিতেই তো শুনলাম তোর নাকি আবার বিয়ে ঠিক হচ্ছে। এই কথা যদি 5 কান হয়, তোর বাবা মায়ের কি হবে? তাদের সম্মান কই যাবে? বিচলিত কণ্ঠে ছোঁয়া বলল, তুই কি ভাবছিস আমি কি এসব ভাবিনি? ভেবেছিস, কিন্তু কোনো স্টেপ কি নিয়েছিস? আজব মেয়ে তো বাপ তুই। আমার জায়গায় থাকলে তুই কি করতি? তোর মতো অবস্থায় পড়তাম কিনা জানি না, কিন্তু এমন যদি হতো, আগে তো ওই জানোয়ারের মুখে 4-5টা কষিয়ে দিতাম। তারপর দুপায়ের মাঝ বরাবর দিতাম আর আর ওর উইটা একেবারে কেটে দিতাম। কুত্তার বাচ্চা একটা। কুত্তার ও অপমান হবে ওকে কুত্তা বললে। উফ, যা রাগ হচ্ছে না এখন আমার। তুই যে কেন তখন আমাকে কল করলি না?
আর ওই মেয়ে কি যেন নাম বললি, মেয়েটা কি ওর সাথে এখনো আছে? জানি না। ছোঁয়া আর লিমু অনেকক্ষণ ধরে কথা বলে লিমুর বাসায় গেল। কথা ছিল রাতে ছোঁয়া ওইখানেই থাকবে। কিন্তু 8টার দিকে মিসেস অনু কল করে ছোঁয়াকে বাড়ি ফিরতে বলল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই সময় রিকশার ও অকাল পড়ে গেল। বেশ অনেকটা এগিয়ে একটা অটো পেল, কিন্তু সেটাও মধ্য রাস্তায় খারাপ হয়ে গেল। আর কোনো উপায় না পেয়ে ছোঁয়া ওইখানেই নেমে গেল। হালকা বৃষ্টি হচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছোঁয়া। হঠাৎই কেউ এসে ওকে চেপে ধরে, টেনে নিয়ে যাচ্ছে ওকে আধারে। ও ছটফট করছে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু পেরে উঠছে না কিছুতেই। হাতে জোরে কামড় মেরে সজোরে কুনি দিয়ে পেটে গুঁতো দিল ছোঁয়া। কেউ চিৎকার করে উঠল। ছোঁয়া দ্রুত পিছনে ঘুরল। বৃষ্টির বেগ আগের থেকে আরও একটু বেড়েছে। আবছা আলোয় ছোঁয়া দেখতে পেল অভ্র ওর সামনে দাঁড়িয়ে। বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেল ছোঁয়া। অভ্র কি করতে চাচ্ছে? এইভাবে ওকে নিয়ে কোথায় যাচ্ছিল? প্রশ্নগুলো একসাথে ওর মনে জেগে উঠল। তুমি? হাউ ডেয়ার ইউ? নির্লজ্জ কোথাকার! কোথায় নিয়ে যাচ্ছিলে আমাকে? শাট আপ! তোমার জন্য এত অপমান হতে হলো আমাকে লিলির সামনে, আর ও এখন আমাকে অ্যাভয়েড করছে। ও আমার মুখও দেখতে চায় না। তাচ্ছিল্যের হাসি দিল ছোঁয়া। অভ্র কতটা নিচু মনের ভাবা যায়? ও লিলির কথা বলছে আর ছোঁয়া ওর যে ও সব শেষ করে দিয়ে বসে আছে তার জন্য একটুও মায়া হচ্ছে না ওর? ছোঁয়া বলল, ইউ ডিসার্ভ দ্যাট। আর কত বড় সাহস তোমার, তুমি আমাকে? ছোঁয়ার মুখের কথা কেড়ে নিয়ে অভ্র বলল, তুমি কি ভেবেছ তোমাকে আমি ভালো থাকতে দিব? সব তছনছ করে দিব আমি। তোমার লাইফ শেষ করে দিব। শেষ তো তুমি আমাকে আগেই করে ফেলেছ। নতুন করে আর কি শেষ করবে? খবরদার বলছি, আজকের পর আর আমার সামনে এসো না। নির্লজ্জ, অসভ্য কোথাকার! কথাটা শুনে একেবারে হিংস্র হয়ে উঠল অভ্র। ঠাস করে ছোঁয়ার গালে থাপ্পড় লাগিয়ে দিল। ছোঁয়া মুখে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্র দিকে। ঠিক চিনতে পারছে না অভ্রকে ও। এই কি সেই যাকে ও এত ভালোবেসেছিল? নাকি অভ্রের ছদ্মবেশে অন্য কেউ ওর সামনে? চোখ দিয়ে অশ্রুসজল বেয়ে পড়ল ছোঁয়ার। অভ্র বলল, তোমাকে আমি এত সহজে ছাড়ছি না, মনে রেখো তুমি। ছোঁয়া আর সহ্য করতে পারল না। অভ্রকে ধাক্কা মেরে এক দৌড় লাগাল। অভ্র এখন যাতা করে ফেলতে পারে। ছোঁয়া ভয় পাচ্ছে। এই অভ্রকে ও চেনে না। অভ্র হিংস্র থেকে আরও হিংস্র হয়ে উঠল। ছোঁয়া যেমন ওর প্ল্যান ভেস্তে দিয়েছে, তেমন ও ছোঁয়ার সব তছনছ করে ছাড়বে। অভ্র ও ঠিক পিছু নিল ছোঁয়ার। পিছন দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে ছোঁয়া এক গাড়ির ওপর যেয়ে পড়ল। ঠিক সময় ব্রেক না করলে আজ ছোঁয়ার খুব খারাপ একটা কিছু হয়ে যেত। গাড়ি থেকে একজন লোক নেমে এলো। আর ইউ ম্যাড ওর হোয়াট? কথাটা বলেই খেয়াল করল লোকটা, এটা তো সেই উইদিনের মেয়েটা। ছোঁয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর পিছনে তাকিয়ে আছে। লোকটা সেটা খেয়াল করল। আপনি ঠিক আছেন? কিছু হয়েছে? এনিথিং রং? ছোঁয়া এবার লোকটার দিকে তাকাল। আবছায়া আলোতে একটা মুখ দেখতে পেল ও। দুটি চোখ ওর দিকে তাকিয়ে আছে। দুজনই বৃষ্টিতে ভিজে একাকার হচ্ছে। বৃষ্টির বেগ ক্রমশ বেড়েই চলেছে। চোখের পাতা বেয়ে টপটপ করে ছোঁয়ার পানি পড়ছে। সাথে লোকটাও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে ছোঁয়ার সামনে। এর মধ্যেই ড্রাইভার গাড়ি থেকে নেমে লোকটার মাথায় ছাতা ধরল। লোকটা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল,
রতন, ছাতা আমার হাতে দেও। ড্রাইভার ছাতা হাতে দিতেই লোকটা ছাতা নিয়ে একটু এগিয়ে যেয়ে ছোঁয়ার মাথায় ধরল। ছোঁয়া একটু পিছিয়ে গেল। আপনি ভিজে যাচ্ছেন, তাতে আপনার কি? আমার কিছুই না, কিন্তু ঠান্ডা লাগলে আপনার সমস্যা হবে। লোকটা ছাতা ছোঁয়ার হাতে জোর করে ধরিয়ে দিয়ে একটু পিছিয়ে গেল। লোকটা ওকে আবার জিজ্ঞেস করল, এখন বলুন কি হয়েছে? কিছু বলছেন না যে? কিছু না, কিছুই হয়নি, খানিকটা বিরক্তি নিয়েই বলল ছোঁয়া। অপরিচিত মানুষ কে ও এত কিছু বলতে যাবেই না কেন? অভ্র ছোঁয়ার সাথে একটা লোককে কথা বলতে দেখে আড়ালে লুকিয়ে পড়ল। লোকটা ছোঁয়াকে বলল, কিছু না হলে এইভাবে আপনি বৃষ্টির মধ্যে রাস্তায় দৌড়াচ্ছেন কেন? কেউ কি আপনার পিছু নিয়েছে? লোকটা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, যাও তো এগিয়ে দেখতো কেউ আছে কি না। দেখুন, আপনি ব্যস্ত হবেন না, আর একটু এগিয়ে গেলেই আমার বাসা, আমি চলে যেতে পারব। একটা কথা বলি, রাত কিন্তু কম হয়নি, আর বৃষ্টিও কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এর মাঝে এই জনশূন্য রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়া ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, দরকার নেই, আমি পারব, সামনে থেকে কিছু পেলে নিয়ে নিব। ধন্যবাদ। ছোঁয়া লোকটার দিকে ছাতা এগিয়ে দিল। নিন আপনার ছাতা। লোকটা খানিকটা বিরক্ত হলো, আবার ভাবল ও তো মেয়েটার চেনা কেউ নয়, তাহলে কেন যাবে ওর সাথে? মেয়েটার জায়গায় তো মেয়েটা ঠিকই আছে। তাই আর কথা বাড়াল না, বলল, ছাতাটা আপনি নিয়ে যান, আমার লাগবে না, আমার তো গাড়িই আছে। কিন্তু আমি ছাতা নিয়ে নিলে আপনাকে ভিজতে হবে। আপনি নিয়ে যান। কিন্তু ছোঁয়া ছাতা গাড়ির ওপর রেখে দিয়ে হাঁটতে শুরু করে। ও ছাতা নেয়নি। আফটার অল ছাতা তো আর ওর না, অন্য একজনের। সে বললেই কি নিতে হবে? ভিজে যখন গেছেই, বাকি পথটুকুও ভিজে গেলে আর কি সমস্যা? কিন্তু ভয় এখন একটাই, সেটা হচ্ছে অভ্র। ভ্রু কুঁচকে লোকটা ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছাতাটাই তো নিতে বলেছিল ও। এটা নিলে তো আর মহাভারত অশুদ্ধ হতো না। ওকে মানল, লোকটাকে ও চেনে না, তাই ওর সাথে যায়নি। ঠিক আছে, বাট ছাতা না নেওয়ার কোনো কারণ ছিল না, যেখানে ও নিজেই সেধে দিচ্ছে। বৃষ্টির মধ্যে এইভাবে ভিজে একা একা হেঁটে যাওয়াটা কি খুবই ভালো দেখাবে? এই অ্যাটিটিউড এর তো কোনো মানেই নেই। অ্যাটিটিউড থাকা ভালো, কিন্তু অর্থহীন অ্যাটিটিউড ভালো নয়। আর এই জিনিসটাতে খুবই বিরক্ত হল সে। ও তো আর ছাতার জন্য টাকা চায়নি, কিংবা বলেও নি ফেরত দিতে হবে। এই অর্থহীন ভাব দেখানোর কি মানে ছিল তাহলে? লোকটা মনে মনে বলল, এই ফালতু অ্যাটিটিউডের ধার উষ্ণ আহমেদ ধারে না। বলেই গাড়িতে উঠে বসল। হাত দিয়ে চুল ঝেড়ে নিল। সম্পূর্ণ ভিজে গেছে ও। শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। হাত দিয়ে মুখ মুছে নিল। গায়ের হুডি খুলে পাশে রাখল। ভেতরে সাদা গেঞ্জিটা ভিজে লেপ্টে আছে ওর শরীরে। গাড়িতে বসেই একবার সে পথে তাকালো, যেদিকে ছোঁয়া হেঁটে গেছে। ছোঁয়া একদম চোখের আড়ালে চলে গেছে। উষ্ণ খানিকটা নয়, বেশ অনেকটাই বিরক্ত ছোঁয়ার উপর। ততক্ষণে ড্রাইভারও ফিরে এসেছে। স্যার, আমার মনে হলো আমি কাউকে দেখলাম। কিন্তু একজনই মনে হলো, ওই মেয়েটার পিছে পিছে চড়ে মতো লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল। ছোঁয়া হেঁটে যাচ্ছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। এমনিতেই ওর ঠান্ডার সমস্যা আছে। ওড়নাটা যতটা সম্ভব শরীরের সাথে প্যাঁচিয়ে রেখেছে, কিন্তু জামা ভেদ করে বৃষ্টির পানি যেন ওর শরীরকে আরও ঠান্ডা করে তুলছে। মাথাটা যেন ঘুরে উঠল ওর।
চোখের সামনে যেন আস্তে আস্তে ঘোলাটে হয়ে উঠছে সব। বেশ কিছুদিন ধরেই তো এমন হচ্ছে ওর। যখন তখন মাথা ঘুরে পড়ে যাচ্ছে। চোখ টেনে খুলে রাখতে চাচ্ছে ও, কিন্তু ততই যেন চোখ বুজে আসছে। অভ্র পিছন থেকে ছোঁয়াকে ফলো করে আসছিল। দেখল ছোঁয়া দেয়ালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অভ্র আর কিছু বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারল ছোঁয়া অসুস্থ। ও ঠিকভাবে হাঁটতেও পারছে না। এই সুযোগটা তো ও কাজে লাগাবেই। আশেপাশে কেউ নেই, এই তো সুযোগ। আজ তো ছোঁয়া শেষ মনে মনে বলল অভ্র। ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল ওর। দ্রুত পায়ে অভ্র এগিয়ে গেল ছোঁয়ার দিকে। ছোঁয়াকে অভ্র চেপে ধরল। ছোঁয়ার শক্তি ছিল না অভ্রকে বাধা দেওয়ার। ওর শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবুও শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে ও ধাক্কা দিতে লাগল অভ্রকে। তখনই কেউ এসে অভ্রের হাত ধরে এক ঝটকায় ছোঁয়ার থেকে টেনে অনেকটা দূরে রাস্তায় ছুঁড়ে মারে। কিছু একটা হচ্ছে ওর চোখের সামনে, ছোঁয়া বুঝতে পারছে, কিন্তু কিছু করার ওর কোনো শক্তি নেই। চোখের সামনে দেখল অভ্র রাস্তায় পড়ে আছে, অভ্রকে কেউ মারছে রাস্তায় ফেলে। ছোঁয়ার কানে শুধু অভ্রের গোমরানির আওয়াজ আসছিল আর এক অপরিচিত গলার আওয়াজ। দেখে যা বুঝল একটু আগে যার সাথে ওর কথা হয়েছে সেই লোকটা। তারপর আর কিছু মনে নেই ছোঁয়ার। চোখের সামনে সব অন্ধকারে তলিয়ে গেল। রাস্তায় লুটিয়ে পড়ল ও। সেই শব্দে ছোঁয়ার দিকে তাকালো উষ্ণ। অভ্রের মুখে আরও একটা ঘুষি মেরে ছোঁয়ার দিকে এগিয়ে যায় ও। এই দিকে অভ্র কোনো মতো উঠে পালায়। রতন ওকে ধরতে চেয়েও পারেনি। উষ্ণ ছোঁয়ার মাথা ওর কোলে তুলে নিল। মুখে হালকা করে বাড়ি দিতে দিতে ওকে ডাকল, মিস। হ্যালো। এই যে শুনতে পাচ্ছেন? স্যার, এইভাবে ভিজতে থাকলে তো সমস্যা। ম্যাডামকে গাড়িতে তোলেন। উনি মনে হয় জ্ঞান হারিয়েছেন। উষ্ণ কোলে তুলে নিল ছোঁয়াকে। নিয়ে গাড়ির পিছনের সিটে ঢুকে গেল। উষ্ণ নিজের কোলে ছোঁয়ার মাথা রাখল। মুখের পানি মুছতে মুছতে রতনকে বলল, ওর ব্যাগে কোনো মোবাইল আছে কিনা দেখো তো। কাউকে তো কল করতে হবে। জি স্যার, চেক করছি। উষ্ণ ছোঁয়ার দিকে তাকাল। ভেজা চুলগুলো ওর সারা মুখে লেপ্টে আছে। উষ্ণ একবার হাত বাড়াল কিন্তু আবার নামিয়ে নিল। চুলের মধ্য দিয়ে ছোঁয়ার মুখের কিঞ্চিত অংশ দেখা যাচ্ছিল। ছোঁয়ার মুখে এইভাবে চুল লেপ্টে থাকা দেখে উষ্ণর নিজেরই কেমন অস্বস্তি লাগছে। আস্তে করে ছোঁয়ার মুখের থেকে চুলগুলো সরাতে লাগল উষ্ণ। মুখ থেকে চুল সরাতেই সর্বপ্রথমে ওর চোখ গেল ঠোঁটের উপরের দিকে কোণে ছোট গাঢ় কালো তিলটার দিকে। কিছুক্ষণের জন্য উষ্ণর চোখ আটকে গেল সেই দিকে। বিন্দু বিন্দু বৃষ্টি কণা জমে আছে ছোঁয়ার সমস্ত মুখে। সাদা বর্ণের মুখটা বৃষ্টিতে ভিজে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। উষ্ণর চোখ আটকে আছে ছোঁয়ার মুখেই। গভীর দৃষ্টিতে ও ছোঁয়াকে দেখে যাচ্ছে। রতন বলে উঠল, স্যার, মোবাইল পেয়েছি। কিন্তু স্যার, মোবাইল তো বন্ধ। মনে হয় চার্জ নেই, ওপেন হচ্ছে না। উষ্ণ বলল, আচ্ছা, আগে হাসপাতালে নিয়ে চল, সামনের যে কোনোটায়। মোবাইলের ব্যাপার পরে দেখব, এখন এটা নিয়ে না ভাবলেও হবে। রতন গাড়ি ঘোরাল। উষ্ণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে যেন সব তছনছ হয়ে যাচ্ছে বৃষ্টিতে। উষ্ণ না চাইতেও আরেকবার তাকালো ছোঁয়ার দিকে। ওর চোখ যেন সেই ছোট্ট তিলটাতেই আটকে আছে। না চাইতেও বারবার মেয়েটার মুখের দিকে চোখ যাচ্ছে ওর। কি একটা বিরক্তকর অবস্থা। রমণী তো আর জীবনে কম দেখেনি ও। সাদা, কালো, শ্যাম বর্ণের, অনেক রূপবতী সব রকমই তো দেখেছে।
কখনোই কারো দিকে একবারের জায়গায় দুবার তাকায়নি চোখ মেলে। কখনো ইচ্ছে ও জাগেনি। এদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো মনে করে ও। এদের মায়া একবার জড়িয়ে গেলে মায়া কাটিয়ে ওঠা যে খুব কঠিন। তাহলে এই মেয়ের ক্ষেত্রে এমন উল্টো হচ্ছে কেন? তাছাড়া এমনও নয় যে ওকে ও চেনে। এই বিয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ, তাও পূর্ব পরিকল্পিত নয়। এসব ভাবতে ওর বিরক্ত লাগছে, তাই সেদিকে মন না দিয়ে উষ্ণ ভালোমতো হেলান দিয়ে বসে চোখ বুজল। রতন হাসপাতালের সামনে এসে গাড়ি থামাল। স্যার, চলে এসেছি। উষ্ণ নেমে ছোঁয়াকে নামাল। কোলে করে ভেতরে নিয়ে গেল। উষ্ণ সব ফর্মালিটিস পূরণ করল, যা যা করা দরকার। পেমেন্টও করে দিয়েছে। চল রতন, আমাদের কাজ শেষ। কিন্তু স্যার, মেয়েটার কি হবে? আর ওর বাড়ির লোক? কেবিনের বাইরে থেকেই উষ্ণ ছোঁয়াকে এক পলক দেখল। ওকে দেখতে দেখতেই বলল, যখন ওর জ্ঞান ফিরে আসবে তখন ও নিজেই বুঝতে পারবে ওর কি করণীয়। আমার যতটুকু করার আমি করে দিয়েছি, বাকিটা ওর জ্ঞান ফিরে এলে ওই করে নিবে। উষ্ণ নিষ্পলক ছোঁয়ার দিকে তাকিয়ে থেকে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। অতুল আর অনুরাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। মাথা নিচু করে বসে আছে ছোঁয়া। অনুর হাতে ছোঁয়ার রিপোর্ট। তখন থেকে এটা দেখিয়ে তারা জানতে চাচ্ছে এইসবের মানে কি, কিন্তু ছোঁয়া তো মুখে কুলু পেটে বসে আছে। কিছুতেই মেয়ে মুখ খুলছে না। অনু ছোঁয়াকে দাঁড় করিয়ে ঝাঁকিয়ে প্রশ্ন করলেন, এসব সব সত্য কি না? ছোঁয়াকে মারতেও যাচ্ছিলেন অতুল, বাধা দিল। মেয়ের গায়ে হাত তোলা তো দূরে থাক, কখনো ফুলের টোকাও দেননি তিনি। আর মেয়ে তার এত বড় সর্বনাশ করে বসে আছে। ছোঁয়া লজ্জায় মাথা তুলতে পারছে না। সারারাত ছোঁয়ার জ্ঞান ফিরেনি। ভোরের দিকে ওর জ্ঞান ফিরেছিল। প্রথম দিকে কিছুই মনে করতে পারছিল না, পরে সব মনে পড়েছে। আর নার্সের থেকে জানতে পারে ওকে কেউ একজন হাসপাতালে নিয়ে আসে। তিনি সব পেমেন্টও করে গেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে ছোঁয়া। তখনই অনু আর অতুল ওকে চেপে ধরে সারারাত ও কোথায় ছিল, কি হয়েছিল জানার জন্য। ছোঁয়া ভয়ে চুপসে যায়। রিপোর্ট ওর হাতেই ছিল। অনু খপ করে সেটা নিয়ে নেয়। পরে যখন জানতে পারে ছোঁয়া মা হতে চলেছে, তখনই আকাশটা যেন ভেঙে পড়ে তাদের মাথায়। স্তব্ধ হয়ে যায় দুজনই। তারপরই অনু জেরা করতে শুরু করেন। কিন্তু তখনও ছোঁয়া কিছু বলছিল না, শুধু কেঁদেই যাচ্ছিল। নিজেকে ঘরবন্দি করে রাখল। এই মুখটা নিয়ে যে বাবা মার সামনে যেতে পারছে না ও। অনু বসে বসে কেঁদেই যাচ্ছে। এই মেয়ের ভবিষ্যৎ কি হবে? কে মেনে নিবে ওকে এই অবস্থায়? কি হবে ওর জীবনে? সব যে শেষ হয়ে গেল। অতুল যদিও অনুকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও জানে ছোঁয়ার ভবিষ্যৎ অন্ধকার। বিছানায় উপুর হয়ে শুয়েছিল উষ্ণ। ঘড়িতে অ্যালার্ম বাজতেই বিরক্তি নিয়ে চোখ খুলে উষ্ণ। অ্যালার্ম বন্ধ করে বিছানায় উঠে বসে। হাতটা একটু ঝাড়া দিতেই হাতে ব্যথা অনুভব হলো ওর। ডান হাতের দিকে তাকালো উষ্ণ। হাতে কোনো ক্ষত নেই, কিন্তু হাতের উল্টো পিঠ লাল হয়ে আছে, সাথে ব্যথাও আছে। হাতের দিকে তাকিয়েই উষ্ণর ছোঁয়ার কথা মনে পড়ে গেল। ছোঁয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠল। উষ্ণ ভাবল, মেয়েটা এখন ঠিক আছে তো? ও কি একবার খবর নিয়ে দেখবে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হল ও। ও তো চেনা পরিচিত নয়, তাহলে ও কেন ভাবছে মেয়েটার কথা? এইভাবে অপরিচিত কাউকে নিয়ে ভাবা তো ঠিক নয়। আর এটা ওর পার্সোনালিটিও নয়। তাই উষ্ণ ছোঁয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে উঠে গেল। শাওয়ারের নিচে দেয়ালে দুহাত ঠেকিয়ে মাথাটা সামান্য ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে ও।
পানির কণাগুলো আছড়ে পড়ছে ওর উজ্জ্বল শ্যাম বর্ণের শরীর বেয়ে। শাওয়ার শেষ করে তোয়ালে দিয়ে চুল মুছে খাবার টেবিলে যেয়ে গ্লাসে পানি ভরে খেয়ে নিল। ফ্রিজ খুলে সেখান থেকে জুস গ্লাসে নিয়ে চুমুক দিতে দিতে সোফায় যেয়ে বসল। দীপ এসে পাশে দাঁড়াল। স্যান্ডউইচে কামড় বসাতে বসাতে দীপের দিকে তাকালো উষ্ণ। দীপ কিছু বলার আগেই ও বলল, আজকের শো ক্যান্সেল করে দেও। স্যার, উনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফুল পেমেন্ট ট্রান্সফার করে দিয়েছে। এখন তো ক্যান্সেল করা সম্ভব নয়। পেমেন্ট ব্যাক করে দেও, কিন্তু আজ আমার পক্ষে গান গাওয়া সম্ভব নয়। কিন্তু কেন স্যার? উষ্ণ হাতের দিকে তাকিয়ে বলল, আম লিটল টায়ার্ড টুডে। দীপ হা হয়ে তাকিয়ে আছে উষ্ণর দিকে। এত বছর তার ম্যানেজার হয়ে তার সাথে কাজ করছে, কোনো দিন কোনো শোয়ের জন্য মানা করেনি। এমন ও হয়েছে দিনে 34টা শো করেছে, আবার রাতে স্টুডিওতে যেয়ে গান রেকর্ড করেছে। তার মাঝে ক্লান্তি যেন আসেই না। আর আজ? উষ্ণ বিরক্ত হয়ে তাকাল। কি হলো দাঁড়িয়ে যে? স্যার, বলছিলাম না যে শো ক্যান্সেল করলে ওরা যদি আপনার নামে কেস করে তখন আপনার ইমেজের কি হবে পারে ভাবতে পারছেন? আপনি ওদের বলুন আমি গতকাল রাতে খুলনা থেকে শো করে ফিরেছি, আজ আমার পক্ষে সম্ভব নয়। দ্যাটস ইট। আর বেশি কথা বললে ডাবল টাকা ফেরত দিয়ে দিবেন। কিন্তু আজ আমি কোনো শো করব না। ডু ইউ গেট মি? ওকে স্যার। উষ্ণ জুস শেষ করে ওর গানের প্র্যাকটিস রুমে চলে এলো। আজ কোনো মতো গান গাইতে পারবে না। সুরগুলো আজ এলোমেলো হয়ে আছে। সকাল থেকে রাত পর্যন্ত সবাই না খাওয়া। গলা দিয়ে যে খাবার নামবে না কারো। মেয়েটার গায়ে এই প্রথম হাত তুলেছেন অনু। অনেক মেরেছেন। ছোঁয়ার গায়ের অনেক অনেক জায়গায় লাল হয়ে গেছে রক্ত জমে। হাতের 5 আঙুলের ছাপ বসে গেছে মুখে। শরীরের ব্যথা তো একদিন সেরে যাবে, কিন্তু মনের ক্ষতের কি হবে? সারা রাত কেউ ঘুমায়নি। শেষ রাতের দিকে যেন আর চোখ খুলে রাখা সম্ভব হচ্ছিল না। কিছুক্ষণ পরেই ভোরে ঘুম ভাঙল অনুর। গলাটা ভীষণ শুকিয়ে গেছে তার। কালকে থেকে এক ফোঁটা পানিও খাননি তিনি। পানির গ্লাস হাতে নিয়ে সোফায় বসলেন তিনি, তখনই তার নজর গেল খোলা দরজার দিকে। অতুলকে ডেকে তুললেন তিনি। স্পষ্ট মনে আছে রাতে তিনি দরজা লাগিয়ে ঘুমিয়েছিলেন। কিন্তু এখন লক খোলা, এত সকালে কে দরজা খুলল ঠিক বুঝতে পারছেন না তারা। অনু আর অতুল একে অপরের দিকে চেয়ে আছেন। তারপর দুজনই ছোঁয়ার রুমের দিকে দৌড়ে গেলেন। ছোঁয়ার রুমের দরজা খোলা ছিল। সারা ঘর, বারান্দা, ওয়াশরুম খুঁজে ছোঁয়াকে পাওয়া গেল না। বিছানায় ধূপ করে অনু বসে পড়লেন। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন অতুলের দিকে। চিন্তা করছো কেন? হয়তো বাইরে গেছে, চলে আসবে, চিন্তা করো না। ছোঁয়ার রুম থেকে হয়ে নিজেদের রুমে গেলেন। বেড সাইড টেবিলের উপর একটা কাগজ দেখা গেল। পেপার ওয়েট দিয়ে রাখা ছিল সেটার উপর। অতুল হাতে নিয়ে সেটা পড়তে শুরু করলেন। ডান দিকে পয়েন্ট করা তীর, আমি যেটা করেছি সেটাকে ভুল বলে না, বলে মহাপাপ। এই মহাপাপটা হয়েছে আমার আবেগের বশে। আমি জানি, তাও আমাকে তোমরা মাফ করে দিবে। হাজার হলেও আমি তোমাদের সন্তান। সন্তানের হাজার ভুল হলেও বাবা মার অনেক শক্তি থাকে তাদের মাফ করে দেওয়ার। কিন্তু নিজেকে যে মাফ করতে পারছি না। গতকালকে মায়ের চোখে প্রথমবারের মতো আমি অশ্রু দেখেছিলাম, সাথে আমার জন্য রাগ। রাগ বললে ভুল হয়, ঘৃণা ছিল। সেই ঘৃণা আমি সহ্য করতে পারছিলাম না। আর বাবা, তোমার বুকের ভেতর যে তছনছ হয়ে যাচ্ছিল সেটাও বুঝতে পারছিলাম। তোমার মেয়ে যে সর্বনাশ করে বসে আছে। আমার একটু ভুলের জন্য কত কিছু হয়ে গেল দেখো না। কি বোকা আমি। ভুল মানুষকে ভালোবাসার শাস্তি শুধু আমি না, আমার পরিবার কেউ দিতে হচ্ছে। আর সাথে এই নিষ্পাপ শিশুকে।
আমি জানি আমি তোমাদের সাথে থাকলে এই সমাজ তোমাদের মাথা উঁচু করে বাঁচতে দিবে না, কালি মাখিয়ে দিবে তোমাদের মুখে। কথাগুলো বুঝলাম, কিন্তু খুব দেরি করে। অনেকটা দেরি হয়ে গেল কল্পনার জগৎ থেকে বের হতে। এখন বাস্তবতার বেড়া জালে আটকে বুঝতে পারছি বাস্তবতা কতটা কঠিন, কতটা নিষ্ঠুর। তোমাদের সামনে দাঁড়ানোর আর সাহস আমার মধ্যে নেই, তাই চলে গেলাম। ভেব না আত্মহত্যা করব না। এবার আমি বাস্তবতাকে মেনে নিয়ে সত্যের সম্মুখীন হব। যদি কখনো মনে হয় এবার আমি প্রস্তুত সবকিছুর জবাব দিতে, আমি ফিরে আসব। বাঁদিকে তাক করা তীর। লিমু বিস্ময়ের চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, তুই এতক্ষণ যা বললি সব কি সত্যি? তুই বাড়ি ছেড়ে চলে এসেছিস সত্যি? ছোঁয়া হ্যাঁ বোধক মাথা ঝাঁকাল। লিমুর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে মনে হচ্ছে, ও এত বড় বড় চোখ করেছে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ও। বেঞ্চে ভালোমতো হেলান দিয়ে বসে সামনের দিকে তাকাল। ছোঁয়া মাটির দিকে তাকিয়ে আছে। মোবাইল বাড়ি থেকে বের হয়ে লিমুকে কল করার পরপরই অফ হয়ে রেখেছে। এতক্ষণে ওর বাবা মা নিশ্চয়ই চিঠি পড়ে নিয়েছে, হয়তো ওকে খোঁজা ও শুরু করে দিয়েছে। লিমু সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ভেবেছিস কি করবি? জানি না কি করব, কিন্তু আমি আর বাড়ি ফিরব না যতদিন না আমি তাদের সব প্রশ্নের জবাব দিতে সক্ষম হচ্ছি, যতদিন না এই সমাজের প্রশ্নের বেড়া জাল আমি কাটতে পারছি। লিমু এই কথা শুনে হেসে উঠল। এমনিতেই ছোঁয়ার মাথায় এত চিন্তা, এত অসহ্যের মধ্যে আছে, আর লিমু ওর ঘায়ে মলম না দিয়ে হাসি দিয়ে লবণের ছিটা দিচ্ছে। গায়ে জ্বালা ধরে গেল ওর। হাসছিস কেন? ছায়াছবি দেখছি যে। মানে? তুই কি ভেবেছিস এটা সিনেমা? তুই বাড়ি থেকে বেরিয়ে এলি আর স্বপ্নের রাজকুমার এসে তোকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে গেল। তারপর তোরা সারা জীবন সুখে কাটিয়ে দিবি। লিমু ছোঁয়ার মাথায় বাড়ি দিয়ে বলল, নক নক ওয়েক আপ বাবুনি। এটা বাস্তব, রিয়েল লাইফ, সিনেমার রিল না। এই কঠোর, কঠিন বাস্তবে এমন হয় না। আর আমি যদি একা থাকতাম আমি তোকে বলতাম আমার সাথে থাকতে, কিন্তু তুই তো জানিস আমার পরিবার কেমন। নতুন করে কিছু বলার নেই। আর এই অবস্থায় তুই বাড়ি থেকে বেরিয়ে এলি কিভাবে? তুই বাড়ি ফিরে যা। তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারছি, কিন্তু অনেক ভেবেই এই কাজ করেছি। আমি ফিরে যাব না। তুই বুঝতে পারছিস না আমি ফিরে গেলে বাবা মায়ের সমস্যা বেড়ে যাবে। আর এই ছোট্ট জানটারও হয়তো এমনও হতে পারে পৃথিবীর আলো দেখার আগেই ও অন্ধকারে তলিয়ে গেল। আচ্ছা তোর প্ল্যান কি আগে সেটা বল। জানি না, কিন্তু আমাদের সেফটির জন্য আগে একটা সেফ প্লেস খুঁজতে হবে আর একটা চাকরি খুঁজতে হবে। মামা বাড়ির মোয়া তো চাইলেই পাওয়া যায়। উফ চেষ্টা করতে ক্ষতি কি? হাতে হাত রেখে বসে থাকব নাকি? সেটা বলিনি। অবশ্য তোর কথাও ঠিক, চেষ্টা তো করতে হবেই। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি সে তো জানি। কিন্তু কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? দেখ তুই যদি এইখানে থাকিস তাহলে তো সমস্যাই। এইখানকার অনেক মানুষই তোকে চেনে। আর এই অভ্র পাজি যদি একবার এসব বুঝতে পারে তোর জন্য সেটা ভালো নয়। পরিচিত মানুষের চোখে তুই পড়বি 100%। আর বলা তো যায় না ওই রাতে অভ্র যা করেছে তা সে আর করবে না। সুযোগ পেলে আবার হামলা করতে পারে। ভালো হোক সেই লোকটার যে তোকে বাঁচিয়েছে। তাহলে কি করতে বলছিস তুই? এই শহর ছেড়ে চলে যা। আমি খুলনা ছেড়ে চলে যাব? কোথায় যাব? কি বলছিস এসব? তুই নাকি সব ভেবেই বাড়ি ছেড়েছিস? কি ভেবেছিস তাহলে? বেকুব মাইয়া একখান।
তুই যা তো বাড়ি ফিরে। চল দিয়ে আসি তোকে। তোর মতো ভিতুর ডিমকে দিয়ে কিছু সম্ভব নয়। তুই তো নিজেকেই সামলাতে পারিস না। যে বোকা তুই, বাচ্চাকে সামলাবি কি করে বলতো? ছোঁয়া চুপ করে লিমুর কথা শুনছে। ওর কথায় যুক্তি আছে। এইখানে থাকলে ওর পরিচিতদের চোখে একদিন না একদিন পড়বেই। লিমু এগিয়ে বসল ছোঁয়ার কাছে। ছোঁয়ার হাতটা ধরল। সিক্ত চোখে ছোঁয়া ওর দিকে তাকাল। দেখ ছোঁয়া, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই তো কল্পনার জগতে ছিলি, যেটা কাচের মতো ভেঙে গুড়িয়ে গেছে। সব দিক তুই ভাবিসনি। কিন্তু আমি ভেবেই বলছি, তুই যদি সিদ্ধান্ত নিয়েই থাকিস যে বাড়ি ফিরবি না, তাহলে তুই দূরে সরে যা। নিজের জীবনটা নতুন করে শুরু কর, যেখানে অভ্রের নোংরা ছায়া থাকবে না আর সমাজের চিন্তাও থাকবে না। তুই মিলে যা অচেনা মানুষের ভিড়ে। অজানা শহরে তোকে কেউ জানবে না, আর এই সন্তানের দিকেও কেউ আঙুল তুলবে না। হঠাৎ লিমুর মোবাইলটা বেজে উঠল। ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল কল করছে। ছোঁয়া কেঁপে উঠল। চোখ মুখ শক্ত করে বসে থাকল। চিন্তা করিস না, সামলে নিচ্ছি আমি। অনু তাকিয়ে আছে অতুলের দিকে। কি হলো, কি বলল লিমু? ওর কাছে গেছে ছোঁয়া? না বলল। ওর সাথে নাকি ছোঁয়ার কথাই হয়নি। অনু আবার কান্নায় ভেঙে পড়ল। দুপুর গড়িয়ে মাত্র বিকেল হয়েছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে লিমু আর ছোঁয়া। ছোঁয়া লিমুর হাত শক্ত করে ধরে আছে। যা হতে যাচ্ছে ঠিক না ভুল সে ভাবনা ও বাদ দিয়ে দিল। লিমুর দেওয়ার একটা চিরকুটের উপর লেখা ঠিকানার দিকে তাকিয়ে আছে ও। লিমু নতুন একটা সিম কিনে দিল ছোঁয়াকে। পুরনো সিমটা খুব যত্ন করে ব্যাগে রেখে দিল ছোঁয়া। বাস এলো। উঠে বসল ছোঁয়া। বাসে উঠার আগে লিমুকে জড়িয়ে ধরেছিল। বাস ছেড়ে দিল। চোখের আড়ালের বাস যেতেই লিমু হাঁটা ধরল। ছোঁয়ার পক্ষ নিয়ে ওকে যেতে দিয়ে আঙ্কেল আন্টিকে মিথ্যে বলে ও ঠিক করল কিনা বুঝতে পারছে না। কিন্তু হয়তো এটাই ঠিক। এতে করে তাদের সম্মান একটু হলেও বাঁচবে, আর বাঁচবে ছোট্ট একটা প্রাণ। এটাই হয়তো ওর ভাগ্যে লেখা ছিল। কিন্তু একটা জিনিস খুব ভাবাচ্ছে, এই অবস্থায় একা সব সামলাতে পারবে তো ছোঁয়া? ইস, রূপকথার মতো যদি রাজকুমার এসে ছোঁয়ার সব দুঃখ শেষ করে দিত, কতই না ভালো হতো। কিন্তু বাস্তবে কি তা হয়? হয়তো হয় না, আবার হতেও পারে। বাস্তবতা কল্পনার থেকেও বেশি নাটকীয়। দেখা যায় যা কখনো ভাবেইনি তা নাটকীয় ভাবে হয়ে যায়। ছোঁয়া হাতের চিরকুটটার দিকে তাকিয়ে আছে, যেখানে তনয়ার নাম্বার আর ঠিকানা লেখা আছে। যদিও লিমু বলেছে তনয়া ওকে নিতে আসবে, তারপরও ঠিকানা থাকা ভালো, কিন্তু ছোঁয়া খুঁজে বের করতে পারবে কিনা সেটাই প্রশ্ন। তনয়া লিমুর মামাতো বোন, ঢাকায় থাকে। লিমু ওর সাথে কথা বলে ছোঁয়ার থাকার ব্যবস্থা করেছে, কিন্তু ছোঁয়ার মাথায় প্রশ্নটা তখন না উঠলেই এখন উঠছে, তনয়া সেখানে একা কেন থাকে? ভালোবাসার মানুষ বাছাই করতে ভুল করলেও বন্ধু বেছে নিতে ছোঁয়া ভুল করেনি। এই লিমুটা আজ না থাকলে ওর কি হতো ও নিজেও জানে না। খুব ভাগ্য করে এমন বন্ধু পেয়েছে ও। সেই কখন থেকে বাস স্ট্যান্ডে বসে আছে ছোঁয়া। তনয়াকে কলও করেছিল, ও এইখানেই বসে থাকতে বলেছে, তার আসতে নাকি একটু দেরি হবে। ঘড়িতে কাটায় কাটায় 11:30 বাজে রাতের। মানুষের সমাগম অনেকটাই কমে গেছে। ভয় পাচ্ছে ছোঁয়া, প্রচুর ভয়। একে তো অপরিচিত শহর, তার উপর এত রাত। মানুষ ও রাস্তায় কমতে শুরু করেছে। এখন যে বাসটা ছেড়ে যাবে সেটা গেলেই বাস স্ট্যান্ড খালি হয়ে যাবে। ভয় হাত পা কেমন কাঁপছে ছোঁয়ার। কিছু লোক ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে,
সেদিকে তাকালে আরো ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হয় ছোঁয়ার। বারবার হাত ঘড়ি দেখছে ও। তনয়াকে কল ও করছে কিন্তু এখন আবার নট রিচেবল বলছে। মেজাজ খারাপ ও হচ্ছে, আবার ভয় তো আছেই। ছোঁয়ার পক্ষে আর বসে থাকা সম্ভব হচ্ছিল না। ও ভাবল ঠিকানা যখন আছে ও একটা রিকশা ঠিক করে সেখানে চলে যাবে নিজেই। বাড়ির সামনেই না হয় তনয়ার জন্য অপেক্ষা করবে। ওকে কল করে জানিয়ে দিবে সে কথা ভেবেই ছোঁয়া হাঁটতে শুরু করল। কিছুদূর হেঁটেই ওর মনে হলো ওর পিছু পিছু কেউ আসছে। ও একটু থেমে পিছনে তাকাল। দুটো কম বয়সী ছেলে সিগারেট টানতে টানতে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছে। ছোঁয়ার চোখে চোখ পড়তেই অদ্ভুত একটা গা ঝালানো হাসি দিল ওরা। হাসি দিতেই ওদের হলুদ হলুদ দাঁতগুলো বেরিয়ে এলো। ছোঁয়ার কেমন অদ্ভুত লাগছিল ওদের দেখে। ছোঁয়া সেদিকে আর না তাকিয়ে আবার হাঁটা শুরু করল। একটা অটো না হয় রিকশা পেলেই হলো। এমনিতেই ছোঁয়ার খুব ক্ষুধা লেগেছে, তাই হাঁটতে খুব কষ্ট হচ্ছিল ওর। ছোঁয়া ঠিক বুঝতে পারল ছেলে দুটি ওর পিছু নিয়েছে। ছোঁয়া নিজেকে একটু শক্ত করে নিল। যেহেতু কেউ নেই ওকে সাহায্য করার, সেহেতু নিজেকেই নিজে সাহায্য করতে হবে। আল্লাহর নাম নিয়ে ও একটু জোরেই হাঁটা শুরু করল। যা হওয়ার দেখা যাবে। ছেলে দুটি ও বুঝে গেছে ছোঁয়া কেন জোরে হাঁটছে, তাই ওরাও জোরে জোরে হাঁটছে। দৌড়ে গিয়ে ছেলেগুলো এবার সামনে যেয়ে ছোঁয়ার পথ আগলে দাঁড়াল। ছোঁয়া যে ভয় পাচ্ছে মুখে সেটার ছাপ আসতে দিল না। কড়া চোখে ওদের দিকে তাকাল। কি দরকার তোমাদের? এইভাবে সামনে এসে দাঁড়িয়েছ যে? দরকার তো তোমাকে। কথাটা বলেই ছেলে দুটো একে অন্যের দিকে তাকিয়ে বিদঘুটে হাসি দিতে শুরু করল। সেই হাসির শব্দে রাতের থমথমে পরিবেশটা কেমন বিদঘুটে হয়ে গেল। ছোঁয়া জোরে একটা নিঃশ্বাস নিয়ে ওদের কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ দিয়ে দুজনকে বাড়ি মেরে রাস্তায় ফেলে দিয়ে এক দৌড় লাগাল। ছেলে দুটো রাস্তা থেকে উঠে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে ছোঁয়ার পিছন দৌড়াতে লাগল। ছোঁয়া শরীরের সব শক্তি একত্রিত করে দৌড়াচ্ছে, কিন্তু ওর শরীর অবশ হয়ে আসছিল। চোখ ঘোলা হয়ে আসছিল, এই বুঝি এখনই মাথা ঘুরে পড়ে যাবে ও। এর মাঝেই একটা গাড়ি এসে থামল একেবারে ছেলে দুটোর সামনে। ছেলে দুটো একদম গাড়ির ওপর যেয়ে পড়ে বাড়ি খেয়ে রাস্তায় ছিটকে পড়ল। ছোঁয়া থামল কিছুর শব্দ পেয়ে। কেউ একজন গাড়ি থেকে নামছে, পিছন থেকে ঠিক মুখটা বোঝা যাচ্ছে না। ছোঁয়া সেখানেই দাঁড়িয়ে পড়ল গাছের সাথে হেলান দিয়ে। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল ওর। ঠোঁটগুলো শুকিয়ে গেছে। গলাটাও পানির অভাবে যেন কাঠ হয়ে গেছে। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে দিচ্ছিল ছোঁয়া। এত মাথা ব্যথা করছে ওর, একটু দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছে ও। উষ্ণ গাড়ি থেকে বের হয়ে চশমা খুলে গাড়িতে ছুঁড়ে ফেলল। কনসার্ট শেষ করে বাড়ি ফিরছিল ও। যখন দেখল দুটি ছেলে একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছে, তখন বুঝতে অসুবিধে হয়নি এত রাতে কি হচ্ছে। গাড়িটা ও ইচ্ছে করেই ছেলে দুটোর সামনে থামিয়েছে। ইচ্ছে তো করছিল গাড়ির নিচে পিষে ফেলতে, তাও নিজেকে সামলিয়েছে। মার্ডার কেসে ফেসে গেলে তো ওর ক্যারিয়ার শেষ। ছেলে দুটো ওকে নামতে দেখে রাস্তা থেকে উঠে জোরে জোরে গালি দিয়ে ভাগল। রতন গাড়ি থেকে বের হয়ে ছেলে দুটিকে উদ্দেশ্য করে আরো জোরে গালি দিল। উষ্ণ ভ্রু কুঁচকে রতনের দিকে তাকাল। রতন ৩২টা দাঁত বের করে হাসি দিল। সেদিকে ধ্যান না দিয়ে পিছনে তাকাল উষ্ণ। একটা মেয়েকে দেখতে পাচ্ছে, কিন্তু মুখটা বোঝা যাচ্ছে না। উষ্ণ এগিয়ে গেল। ছোঁয়া চোখ বন্ধ করে আছে। চুলে ওর মুখ ঢেকে গেছে। উষ্ণ ওকে ডাকল, কিন্তু কোনো রেসপন্স যখন পেল না, তখন ওর কাঁধে হালকাভাবে হাত রাখতেই ছোঁয়া পড়ে গেল, আর পড়ার আগেই উষ্ণ ওকে ধরল। মুখের থেকে চুলগুলো সরে যেতেই ল্যাম্পপোস্টের আবছায়া আলোতে উষ্ণ ছোঁয়ার মুখটা দেখতে পেল।
আবার সেই মুখ। মুহূর্তেই যেন বুকের ভেতর ধক করে উঠল উষ্ণর। পরক্ষণেই মনে প্রশ্ন জাগল, এই মেয়ে এইখানে কেন? ও কি ভুল দেখছে নাকি ঠিক? রতন পিছন থেকে এসে চিৎকার করে উঠল, বাবা গো বাবা, সারে দেখি সেই মেয়েটা। এই মেয়ে 2 দিন আগে খুলনা ছিল, আজ ঢাকায়। কেমনে কি মানুষ না পড়ি? উষ্ণ বিরক্তি নিয়ে তাকালো রতনের দিকে। আমরা যেমন খুলনায় ছিলাম আজ ঢাকায় আছি, তেমন এই মেয়েটিও। উত্তর পেয়েছ? 32 দাঁত বের করে হাসি দিল রতন আবার। পান খেয়ে দাঁতগুলোর কি বিশ্রী অবস্থা করেছে। উষ্ণ ভালোমতো কোলে তুলে নিল ছোঁয়াকে। ওর ব্যাগটা নিয়ে যাও গাড়ির কাছে আর দরজা খুলে দেও। স্যার আজ ও কি হাসপাতালে নিয়ে যাবেন নাকি বাড়ি কল করে জানাবেন? কিন্তু আজ ও যদি মোবাইল অফ থাকে কি হবে স্যার? অনর্গল প্রশ্ন করে যাচ্ছে রতন। এইদিকে রাগে উষ্ণর মাথা গরম হয়ে যাচ্ছে। ছোঁয়া কোলে না থাকলে মাজা বরাবর লাথি মারত ও। চোয়াল রাগের চোটে শক্ত হয়ে গেছে। এত অনর্থক প্রশ্ন কেন করো? পেটের ভেতর রেখে দিতে পারো না? পেটের ভেতর যে কিলবিল করে, শান্তি পায় না। রাতের 14টা বাজে, এখন কিছুই করা সম্ভব নয়। সকাল হোক, পরে ভাবব কি করব একে নিয়ে। তাহলে আপনার বাড়ি নিয়ে যাবেন? হু মিটমিট করে হাসছে রতন। সেদিকে নজর দিল না উষ্ণ। গাড়িতে উঠে বসল। পিছনের সিটে শুয়ে দিয়ে সামনের সিটে বসল উষ্ণ। লুকিং মিরর দিয়ে কয়েকবার পিছনে তাকালো উষ্ণ। ছোঁয়ার কোনো হুঁশ জ্ঞান কিচ্ছুই নেই। রতন খেয়াল করল সেটা। যখন সেটা উষ্ণ বুঝতে পারল, তখন কড়া চোখে রতনের দিকে তাকিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। রাত প্রায় অনেক। বাইরের পরিবেশটা একদম নীরব, নিশ্চুপ। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। একদম ঠান্ডা পরিবেশ। তনয়া ছোঁয়াকে না পেয়ে লিমুকে কল করল। এত দেরি হয়ে যাবে তনয়ার ও বুঝতেই পারেনি। লিমুর খুব চিন্তা হচ্ছে, কিন্তু এত রাতে কিছুই করা সম্ভব নয়। তাই সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাড়ি থেকে নেমে ছোঁয়াকে কোলে করে লিফটের ভেতর গেল উষ্ণ। রতন ছোঁয়ার ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ব্যাগ উপরে দিয়ে ও চলে যাবে। রতন তালা খুলে ভেতরে গেল আর ব্যাগ রেখে বেরিয়ে গেল। উষ্ণ ভেতরে ঢুকে পা দিয়ে দরজা চাপিয়ে দিয়ে রুমে গিয়ে ছোঁয়াকে বিছানার উপর শুইয়ে দিল। কপালের গুঁড়ো গুঁড়ো চুলগুলো ছোঁয়ার মুখে এলোমেলো হয়ে আছড়ে পড়ল। পরম যত্নে সেগুলো কানের পিঠে গুজে দিয়ে বেশ কিছুক্ষণ ছোঁয়ার মুখ পানে তাকিয়ে থাকল উষ্ণ। ঘড়ির ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠে জানান দিল ঠিক 2টো বাজে। ঘড়ির দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে ঘরের লাইট বন্ধ করে দিয়ে জানালার পর্দাগুলো ভালোমতো টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আর দরজাটা আস্তে করে লাগিয়ে দিয়ে গেল উষ্ণ। নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল উষ্ণ। একে তো কনসার্ট করে ওর মাথা ব্যথা করছিল, তার উপর আবার রাস্তায় যা হলো, এখন আর শক্তি নেই। বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল ও। চলবে।